এনসিপি কিংস পার্টি কারণ তাদের দুই সহযোদ্ধা সরকারে, বললেন টিআইবি প্রধান। জানাবো মঙ্গলবার জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এদিকে শেখ হাসিনার নির্বাচনী ইতিহাস বিশ্বের জঘন্যতম, বললেন ডক্টর আসিফ নজরুল। স্বামীর গলায় বটি চালিয়ে থানায় স্ত্রীর ফোন, আমি আত্মসমর্পণ করব, আমাকে নিয়ে যান। এবং সর্বশেষ জানাবো 5ই আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপি কিংস পার্টি কারণ তাদের দুই সহযোদ্ধা সরকারে, বললেন টিআইবি প্রধান। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের। সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে। একজন সাংবাদিক প্রশ্ন করেন, এই কিংস পার্টি কারা? জবাবে টিআইবি নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান বলেন, এটা গোপন করার কিছুই নেই, এটি জাতীয় নাগরিক পার্টি। তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি কারণ এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুজন সরকারে আছেন। সেই হিসেবে কিংস পার্টি 5ই আগস্টের পরবর্তী রাজনৈতিক যাত্রা অশুভ ছিল বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। এর ব্যাখ্যায় তিনি বলেন, ওই দিন বিকেল থেকে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের একাংশ দলবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য শুরু করে এবং গত 1 বছর ধরে তা আরও বেড়েছে। এমনকি দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নিয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি। এর ফলে নতুন রাজনৈতিক দলগুলোও তাদের জন্মলগ্ন থেকে একই রোল মডেল অনুসরণ করছে। দখলবাজি, চাঁদাবাজির মধ্যে নিজেদের নিমজ্জিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। টিআইবি প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা ঢাকা শহরের 53টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন 2 কোটি 21 লাখ টাকা চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া সিলেটের কুয়ারি ও নদ নদী থেকে পাথর লুটপাট, সেতু, বাজার ঘাট, বালুমহল, জলমহল ইত্যাদির ইজারা নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা। গবেষণা প্রতিবেদনের পর্যবেক্ষণে টিআইবি জানায়, ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব গত 1 বছরে অনেক বেশি বেড়েছে। তথ্য প্রকাশ ও মত প্রকাশের স্বাধীনতা এখনো বাধার মুখে রয়েছে। অনেক ক্ষেত্রে সহিংসতা, বল প্রয়োগের কারণে নারীর অধিকার, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, যা বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের তথ্য প্রকাশে সমন্বয়হীনতা, গোপনীয়তার প্রবণতা রয়েছে। ভারতের অবন্ধুসুলভ আচরণের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে সংকট ও তার ফলে অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব অব্যাহত। টিআইবি মনে করে, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে সরকারের অস্পষ্ট অবস্থান ও তথ্য প্রকাশে ঘাটতি রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের অবন্ধুসুলভ আচরণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উদ্বেগ প্রকাশ, সীমান্তে হত্যা ও পুশিন অব্যাহত বাণিজ্যে বাধা আরোপ, কূটনৈতিক টানাপোড়েন, শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানো সরকারের ঘাটতি বলে মনে করে টিআইবি। 1 বছরের পর্যবেক্ষণ তুলে ধরে প্রতিবেদনে জানানো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অব্যাহত রয়েছে খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, আন্দোলন, লুটপাট, অরাজকতা, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা, গণপিটুনিতে মৃত্যুর ঘটনার আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে। ঢালাওভাবে মামলার আসামি হিসেবে নাম দেওয়া, গ্রেফতার বাণিজ্যের অভিযোগ, রাজনৈতিক চাপ বাড়লে গ্রেফতার বৃদ্ধির অভিযোগ, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতের মৃত্যু অব্যাহত আছে। আন্দোলন দমন করতে পুলিশের কার্যক্রমে বৈষম্যের কোনো পক্ষের প্রতি নমনীয় মনোভাব, কোনো পক্ষের ওপর নির্যাতন হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনগুলো নিয়ে বৈষম্য আছে। প্রথম গঠিত কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে আলোচনা হলেও পরে গঠিত কমিশনগুলোর সুপারিশ গুরুত্ব পায়নি। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য সত্ত্বেও যেসব সংস্কার ঐক্যমত হয়েছে সেগুলোর সাংবিধানিক ও আইনগত বাস্তবায়ন কিভাবে হবে সে প্রশ্ন এখনও অনিশ্চিত। ফলে সংস্কারের আশায় ধাক্কা লাগতে পারে এবং রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে বলে মনে করে টিআইবি। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেল 5টায় জাতীয় সংসদে দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে 2 আগস্ট দেওয়া আরেকটি পোস্টে শফিকুল আলম লেখেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার বিকেলে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের উপস্থিতিতে এটি জাতির সামনে স্থাপন করা হবে। গত বছর জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঘোষণাপত্র। অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার সম্প্রতি চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠিয়েছে। গোপনীয়তার সঙ্গে প্রস্তুতকৃত এই ঘোষণাপত্রে মোট 26টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। এতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান সংঘটিত হয়।
স্বামীর গলায় বটি চালিয়ে থানায় স্ত্রীর ফোন, আমি আত্মসমর্পণ করব, আমাকে নিয়ে যান। আমি ধারালো বটি চালিয়ে স্বামীর গলা কেটে ফেলেছি, আমি আত্মসমর্পণ করব, আমাকে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে যান। গতকাল রোববার দিবাগত ভোররাত 5টার দিকে এক নারীর এমন ফোন কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মোলায়েত গ্রামে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী মুসাম্মদ ফাতেমা খাতুনকে নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মোলায়েত গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে ভাড়ায় থাকতেন। ফাতেমা ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার চন্দ্রকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। আলমগীর ফাতেমা দম্পতির 8 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আলমগীরের ছোট ভাই মোহাম্মদ হৃদয় মিয়া বলেন, অভিযুক্ত ফাতেমার সঙ্গে 10 বছর আগে ভাইয়ের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়ে রয়েছে। তবে বিয়ের পর থেকে তাদের পরিবারে কলহ লেগে থাকতো। এর জেরে গতকাল ভোর রাত 5টার দিকে আমার ঘুমন্ত ভাইকে বটি দিয়ে গলা কেটে ফেলেন ভাবি। এ সময় ভাইয়ের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে এমন অবস্থা দেখে আমাদের খবর দেন। হৃদয় মিয়া আরও বলেন, পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ভাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় মাওনা চৌরাস্তা এলাকায় আলহেরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভাইয়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন। পুলিশ ভাবিকে থানায় নিয়ে গেছে। এ বিষয়ে শ্রীপুর থানায় মামলায় করা হয়েছে। আটকের আগে ফাতেমা খাতুন সাংবাদিকদের বলেন, আমি কি কারণে এটা করেছি আপনাকে বললে কি সমস্যার সমাধান হবে? এতদিনে যেহেতু হয়নি তাই বলে লাভ নেই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ভোর রাতে এক নারী থানায় ফোন কল করে বলেন, আমি ধারালো বটি চালিয়ে স্বামীর গলা কেটে ফেলেছি, আমি আত্মসমর্পণ করব, আমাকে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে যান। এমন ফোন কল পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত নারীকে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। আব্দুল বারিক আরও বলেন, এই ঘটনায় আহত ব্যক্তির ছোট ভাই মোহাম্মদ হৃদয় মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছে। আটক নারীকে ওই মামলার আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার নির্বাচনী ইতিহাস বিশ্বের জঘন্যতম বললেন ডক্টর আসিফ নজরুল। শেখ হাসিনা পরপর 3বার বিশ্বের সবচেয়ে জঘন্য নির্বাচন করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, 2014 সালের সকল কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার আমলে ভুতুরে নির্বাচনে 100 লোককে নির্বাচনের পর হত্যা করা হয়েছে। নির্বাচনের আগের রাতে ব্যালটে ভরে রাখার অভিযোগও তুলেছেন উপদেষ্টা। তিনি আরও বলেন, শেখ হাসিনা মিথ্যা বলে নির্বাচনে নিয়ে সর্বোচ্চতম অপরাধ করে গেছেন। দিনের পর দিন মিথ্যাবাদী একটা সমাজ তৈরি করেছিল হাসিনা। গুম করে লাশ লুকিয়ে ভণ্ডামি করত। তার উপর সাইকোলজিক্যাল ডিটেইল পিএইচডি করা সম্ভব। আইন উপদেষ্টা বলেন, এমন নজির পৃথিবীতে কোথাও নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।